নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। টক থিয়েটারে আজকের বিশেষ নিবেদন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প সতী। গল্প পাঠে শ্যামল মজুমদার, রামমোহনের চরিত্রে সৌপ্তিক মল্লিক, নির্মলার চরিত্রে ব্রততী আলী ঘোষ, হরিশের ভূমিকায় আলাপন মুখার্জি ও অন্যান্য চরিত্রে নবস্মিতা ঘোষ, আত্রেয় ব্যানার্জি, দীপাঞ্জন বিষয়ী, সৌপ্তিক মল্লিক, শ্যামল মজুমদার ও ব্রততী আলী ঘোষ। হরিশ পাবনার এক ভালো এবং সম্ভ্রান্ত উকিল, কেবল ওকালতি হিসেবে নয়, মানুষ হিসেবেও বটে। দেশের সব রকমের সদ অনুষ্ঠানের সাথেই সে অল্প বিস্তর ভালোই পরিচিত। শহরের কোনো কাজই তাকে বাদ দিলে অসম্পূর্ণ। সকালেই তার দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়েছে, তাই এখন কোনো মতে দুটো খেয়ে সে যাবে আদালতে। তার বিধবা ছোট বোন কাছে বসে তার খাওয়ার দেখাশোনা করছে, পাছে যদি দেরির অজুহাতে দাদার খাওয়ার কোনো ত্রুটি না ঘটে। তার স্ত্রী নির্মলা ধীরে ধীরে ঘরে প্রবেশ করল, বলল, তা হ্যাঁ গা, কালকের কাগজে যে দেখলুম আমাদের লাবণ্যপ্রভা আসছে এখনকার মেয়ে স্কুলে ইন্সপেক্টর হয়ে। এই সহজ কথাগুলোর ইঙ্গিত অনেকটাই গভীরে। উমা হঠাৎ চকিত হয়ে বলল, সত্যিই নাকি বৌদি? তা বৌদি, লাবণ্য নাম তো কতই আছে। তা আছে বই কি, তাই তো কথাখানা তোমার দাদারে জিজ্ঞেস করছি। এই সময় হরিশ মুখ তুলে কটু কণ্ঠে বলে উঠল, আর হ্যাঁ, আমি কি করে জানবো শুনি? গভর্নমেন্ট কি আমার সাথে পরামর্শ করে লোক বহাল করে নাকি? আজব ব্যাপার। তার স্ত্রীর স্নিগ্ধ গলায় জবাব এলো, আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো ভালো কথা। এই বলে সে যেমন এসেছিল তেমনি মৃদু মন্থর পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। ধুর, শান্তিতে এক মুঠো খাওয়ারও জো নেই। আত্মঘাতী না হলে না। আহ দাদা, উঠো না, উঠো না, খেয়ে নাও। বলতে বলতে হরিশ দ্রুত বেগে বেরিয়ে গেল। যাবার সময় স্ত্রীর মধুর কণ্ঠ তার কানে গেল, তা হাঁ গো, তুমি আর কোন দুঃখে আত্মঘাতী হবে? যে হবে সেদিন জগৎ দেখবে, যত সব। এখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্তের প্রয়োজন। এখন তার বয়স 40-এর দরজায়, কিন্তু যখন অল্প বয়স ছিল সেই সময়ের এক ইতিহাস আছে। তার পিতা রামমোহন ছিলেন তখনকার বরিশালের সাব জজ। হরিশ MA পরীক্ষার পড়াশোনা করতে কলকাতা থেকে বরিশালে এলো। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, পেশায় স্কুল ইন্সপেক্টর। লোকটি নির্বোধ, নিরীহ, নিরহংকার এবং পণ্ডিত। সরকারি কাজের ফুরসত পেলে এবং সদরে থাকলেই মাঝে মাঝে এসে সদর আলাপ বাহাদুরির বৈঠকখানায় বসতেন। অনেকেই আসতেন, টাকওয়ালা মুন্সেফ, দাড়ি ছাঁটা ডেপুটি, মহাস্থবির, সরকারি উকিল এবং শহরের মান্যগণ্য লোকের দল। সন্ধ্যাবেলায় কেউই প্রায় অনুপস্থিত থাকত না। তার অবশ্য কারণও ছিল বটে। সদরওয়ালা নিজেই ছিলেন নিষ্ঠাবান ব্যক্তি, হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে এবং সবসময় যা ঘটত সেই সম্পর্কে। তাই এখানেও সমস্ত আধ্যাত্মিক ধর্মীয় কথার শেষ হতো খণ্ডযুদ্ধের মাধ্যমে।
সেদিন এমনই একটা লড়াইয়ের মাঝপথে হরকুমার তার বাঁশের ছড়িটি হাতে করে আস্তে আস্তে এলেন। এ সকল যুদ্ধ বিগ্রহের কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করেননি। নিজে ব্রাহ্ম সমাজের ছিলেন বলেই হয়তো একটু শান্ত মৌন প্রকৃতির ছিলেন। তা যাই হোক, চুপ করে বসে থাকা ছাড়া গায়ে পড়া অভিমত প্রকাশ করার চঞ্চলতা তার মধ্যে একদিনও থাকতে দেখা যায়নি। আজও কিন্তু কেন জানি না অন্য একটা ব্যাপার ঘটল। তিনি ঘরে ঢুকতেই ডাকওয়ালা মুন্সেফ তাকেই যেন মধ্যস্থ ব্যক্তি ধরে বসলেন। এর কারণ তিনি এবার কলকাতায় ছুটিতে গিয়ে কোথাও যেন একটা লোকের ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের জনরব শুনে এসেছেন। এদিকে হরকুমার তাতে সম্মত হলেন। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল শাস্ত্রের এই সামান্য বঙ্গানুবাদের ভিত্তিতে এনার সাথে তর্ক করাই বৃথা। সবাই খুশি হলেও জজ মশাই নিজে কিন্তু খুশি হতে পারলেন না। অর্থাৎ যে ব্যক্তি নিজেই জাতি দিয়েছে তার আবার কিসের শাস্ত্রজ্ঞান? এবং তাই বললেন, শুনলেন তো ভাদুরী মশাই, এই যে ভূতের মুখে রাম নাম হয়ে গেল। ভাদুরী মহাশয় তাই ঠিক তাতে সহমত হলেন না। তিনি বললেন, তা অবশ্যই বটে, তবে কি বুঝলেন, জ্ঞানী বটে খুব, সমস্তটাই যেন মুখস্থ। আগে ওই মাস্টারি করতো কি না। হাকিম শুনে প্রসন্ন হলেন না। তিনিও বললেন, ও জানার মুখে আগুন, এরাই তো জ্ঞান পাপী গো। হরিশ সেদিন চুপ করে এক কোণে বসেছিল। এই স্বল্পভাষী মানুষটার জ্ঞান ও পাণ্ডিত্যে সে মুগ্ধ হয়েছিল। সুতরাং তার বাবার অভিমত যাই হোক, কিন্তু তার আসন্ন পরীক্ষা থেকে মুক্তি পাবার ভরসায় তাকেই গিয়ে ধরল। তাকে যেন অবশ্যই সাহায্য করতে হবে। এদিকে হরকুমার তাতে সম্মত হলেন। এখানেই তার কন্যার সাথে হরিশের পরিচয়। আইএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার গণ্ডগোল ছেড়ে তার বাবার কাছে এসেছিল। সেদিনের পর থেকেই হরিশের আনাগোনা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মানে জানবার বাইরেও আরও এক জটিলতর অধ্যায়ের সূচনা ঘটল। কিন্তু সেসব কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন এগিয়ে আসতে থাকে। হরিশ আবার কলকাতায় ফিরল। পরীক্ষাও সে ভালোই দিল, পাশও করল। কিন্তু পরে তাদের আবার যখন দেখা হলো, তখন হরিশ মেয়েটার সমবেদনায় তাকে প্রশ্ন করল, মানে আপনি আপনি ফেল করলেন যে বড়। তা আমি এটুকুও পারবো না? আমি কি এতই অক্ষম? ও যা হওয়ার হয়েছে, এবারে কিন্তু খুব ভালো করে এক্সাম দেওয়া চাই। হ্যাঁ, লাবণ্য কোনো লজ্জা না পেয়েই বলল, খুব ভালো করে দিলেও আমি ফেলই করব। ও আমি পারবো না। কেন পারবেন না? কেন? কীরকম? কীরকম আবার কি? এমনি। এই বলে লাবণ্য হাসিকে চেপে চলে গেল। ক্রমশ এ কথা হরিশের মায়ের কান অবধি পৌঁছালো। সেদিন সকালে রামমোহনবাবু মকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হেরেছে তার আর বাঁচার পথ যাতে না থাকে এই করতে তিনি বেছে বেছে শব্দ যোজন করছিলেন। এমন সময় স্ত্রীর মুখে ছেলের এমন কাণ্ড শুনে তার মাথায় আগুন জ্বলে উঠল। যদি হরিশ নরহত্যা করেছে এ কথা শুনলেও হয়তো তিনি এতখানি বিচলিত হতেন না। তিনি দিনাজপুরে থাকতে একজন
প্রাচীন উকিলের সাথে তার শিখার গুচ্ছ, গীতার মর্মার্থ, পেনশন আনতে কাশিবাসীর উপকারিতা নিয়ে অত্যন্ত মতের মিলের পরিচয়ের জন্য বন্ধুত্ব হয়েছিল। একদিন ছুটির দিনে তাঁরই ছোট মেয়ে নির্মলাকে আরও একবার দেখে এসে ছেলের সাথে বিয়ের পাকা কথা দিয়ে আসলেন। মেয়েটি দেখতে বেশ ভালো। দিনাজপুরে থাকতে তার স্ত্রী ও মেয়েটিকে অনেকবারই তিনি দেখেছেন। তথাপি স্ত্রী স্বামীর এই সিদ্ধান্ত শুনে গালে হাত দিয়ে বললেন, হ্যাঁ গো, বলো কি, একেবারে পাকা কথা দিয়ে এলে। আজকালকার ছেলেও। কিন্তু আমি যে আজকালের বাপ নই, সেকেলের নিয়মই ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ না হলে আর অন্য পথ দেখতে বলো। যত সব। স্ত্রী স্বামীকে ভালোভাবেই চিনতেন। তিনি চুপ করে গেলেন। কর্তা আবারও বললেন, মেয়ে ডানা কাটা পড়ি না হোক ভদ্র ঘরের, সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে ঘরে আসে, তা যেন হরিশ ভাগ্য বলে মনে করে। খবরটা সামনে আসতে খুব একটা দেরি হলো না। হরিশও শুনল। সে ভাবল পালিয়ে কলকাতায় গিয়ে যদি কিছু না জোটে টিউশনি করেই জীবিকা নির্বাহ করবে। তারপর ভাবল সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করবে। তবে শেষে সেই পিতা স্বর্গ পিতা ধর্ম জ্ঞানে স্থির হল। মেয়ের বাবা ঘটা করে পাত্র দেখে গেলেন, আশীর্বাদটাও সেরে গেলেন। শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তিরা আমন্ত্রিত হয়ে এসেছিলেন। নিরীহ হরকুমারও এসেছিলেন কিছু না জেনে বুঝেই। তাদের সামনে রায়বাহাদুর ভাবী বৈবাহিক মিত্রমশাইয়ের হিন্দু ধর্মের প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার দোষ কীর্তন করে অনেকটা এইভাবে বললেন, ঠিক এইভাবে তাদের 1000 টাকা মাইনের চাকুরি দেয়া ছাড়া আর কোনো গুণই নেই। আজকাল দিনকাল বদলেছে, ছেলেদের ইংরাজি শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু যে মূর্খরা এই ম্লেচ্ছ বিদ্যা ও সভ্যতাকে হিন্দু মেয়েদের মধ্যে টেনে আনে, তাঁর নাকি ইহকাল পরকাল শেষ। একা হরকুমার ছাড়া এর অর্থ বুঝতে কারু বাকি রইল না। সেদিনের সভা শেষ হবার আগেই বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেল। শুভ কাজ সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। মেয়েকে শ্বশুরবাড়ি বিদায় দেবার সময় মৈত্রগিন্নি মানে নির্মলার সতী সাধিনী মাতা ঠাকুরুন মেয়ের কানে সংসার জীবনের চরম তত্ত্বটি তুলে বললেন, মারে শোন, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসারে আর যাই করো, এই কথাটি কখনো ভুলো না। তার নিজের স্বামীর টিকির কোছা ও স্ত্রীহিতার মর্ম মেনে নেবার আগে পর্যন্ত তাকে অনেক জ্বালিয়েছেন। আজও তার দৃঢ় বিশ্বাস, মৈত্রবুড়ো চিতায় না ওঠা পর্যন্ত তার নিশ্চিন্ত হবার জো নেই। নির্মলা স্বামীর ঘর করতে আসলো, আর সেই ঘর আজ 20 বছর ধরে সামলাচ্ছে। এই সুদীর্ঘ পথে কত পরিবর্তন ঘটল। রায়বাহাদুর মরলেন, মৈত্রও চলে গেলেন। এদিকে লেখাপড়া সাঙ্গ করে লাবণ্যর অন্যত্র বিয়ে হলো। জুনিয়র উকিল সিনিয়র হয়ে উঠলেন। বয়স তার যৌবন পার করেছে, কিন্তু নির্মলা তার মায়ের দেওয়া মন্ত্র এ জীবনে ভুলবেন না। এই মন্ত্রের কাজ যে কত জলদি শুরু হবে তা কেই বা জানত। রায়বাহাদুর মশাই তখন জীবিত। পেনশন নিয়ে পাবনার বাড়িতে এসেছেন। হরিশের এক উকিল বন্ধুর পিতার শ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালি এসেছিলেন। সে দেখতে যেমন সুশ্রী, বয়সও তার কম।
অনেকেরই বেশ ইচ্ছা ছিল কাজকর্ম শেষে একদিন ভালো করে তার কীর্তন শোনার। পরদিন হরিশেরও গান শোনার নিমন্ত্রণ এলো। তারপর গান শুনে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গেল। নির্মলা ওপরের খোলা বারান্দায় রাস্তায় চেয়ে দাঁড়িয়েছিল। স্বামীকে ওপর থেকে দেখেই জিজ্ঞাসা করলো, তা হাঁ গো, গান লাগলো কেমন? খাসা গায়। তা দেখতে কেমন? না, মন্দ না, দেখতে বেশ ভালোই। নির্মলা বলল, তা রাতটা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত মন্তব্যে হরিশ না রেগে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ থেকে তখন বেরুলো, আচ্ছা তাই? সেটা কিরকম? রকম ভালোই, যা বুঝলে। আমি কচি খুকি নই, সব জানি, সবই বুঝি। আমার চোখে ধুলো দেবে তুমি? উমা পাশের ঘর থেকে শুনে ছুটে এলো, বলল, কি করছো কি বৌদি তুমি? বাবা শুনতে পাবে যে। পেলে পাবে, আমি তো চুপি চুপি কথা কইছি নে। উত্তরে সে যে কি বলবে তা উমার জানা নেই, কিন্তু পাছে যাতে বৃদ্ধ বাবার ঘুম না ভাঙে তাতে বৌদিকে চাপা গলায় মিনতি করে বলল, রক্ষে করো বৌদি, রক্ষে দাও, দোহাই তোমায়। এত রাতে আর চেঁচিও না, কেলেঙ্কারি করো না। বৌদি গো, একটু চুপ করো। কিসের হ্যাঁ? হ্যাঁ কিসের হ্যাঁ? কিসের কেলেঙ্কারি ঠাকুরজি? তুমি বলবে কেন গো? তুমি বলবে না কেন? তোমার তোর বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে নে। মধুর কণ্ঠস্বর এতে আরো বাড়ল। বলতে বলতে সে কেঁদে ফেলে দ্রুত ঘরে ঢুকে জোর শব্দে দরজায় খিল বন্ধ করল। হরিশ নিঃশব্দে বাড়ি ঢুকে বাকি রাতটুকু নিচে মক্কেলদের বসার জায়গায় শুয়ে কাটালো। অতঃপর দিন দশেকের মতো উভয়ের কথা বন্ধ। কিন্তু তারপর থেকে হরিশকে খুব একটা সন্ধ্যার পর বাইরে পাওয়া যায় না। যদিও যায়, তার মুখের ব্যাকুলতায় লোকের হাসির কারণ হয়ে উঠত। হরিশের বন্ধু মহলেও অভিযোগ আসতে থাকলো। হরিশ অধিকাংশ জবাব এড়িয়ে যেত, কিন্তু বন্ধুদের খোঁচার মাত্রা বেশি হলে রেগে সে উত্তর দিত, এই ঘেন্নায় তোমরা আমায় ত্যাগ করলে তোমরাও বাঁচো আর আমিও বাঁচি। যত সব। সেবার বসন্ত রোগে খুব লোক মরতে লাগলো। হরিশকেও রোগে ধরল। কবিরাজ মশাই এসে তাকে পরীক্ষা করে গম্ভীর হয়ে বললেন, এ মারাত্মক ব্যাপার, রক্ষা পাওয়া বড় কঠিন। রায় বাহাদুর তখন পরলোকে। হরিশের পিতা মাতা আছাড় খেয়ে পড়লেন। নির্মলা দৌড়ে ঘর থেকে বেরিয়ে বলল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, তবে আমার নোয়া সিঁদুর ঘুঁচবে সাদ্দিকার। তোমরা ওকে দেখে রেখো, আমি চললাম। এই কথা বলেই সে শীতলা মায়ের মন্দিরে হত্যে দিয়ে পড়ল। উনি বাঁচেন তো আমি আবার বাড়ি ফিরবো, নইলে এখান থেকে ওর সাথেই যাব। 7 দিনের মধ্যে দেবীর চরণামৃত ছাড়া তাকে এক ফোঁটা জলটুকুও খাওয়ানো গেল না। মাগো, ঘরে চলো, তোমার স্বামী আরোগ্য হয়েছে, এবার তুমি ঘরে চলো মা। লোকে ভিড় জমিয়ে দেখতে আসলো। মেয়েরা তার পায়ের ধুলো নিল, মাথায় তার থাবা থাবা সিঁদুর এনে ঘষে দিল। তুমি যে মানুষ নও, তুমি মানুষ নও গো, যেন যেন সাক্ষাৎ মা। নইলে এই যুগে স্বামীর জন্য এত কেউ করে। বন্ধুরা লাইব্রেরিতে বসে আলোচনা করতে থাকলো। একজন বলল, আরে সাধে কি আর পুরুষ মানুষ স্ত্রীর গোলাম হয়? বিয়ে তো মশাই আমরাও করেছি হে।
এমন নইলে কি আর স্ত্রী? এখন বুঝলাম সব, কেন হরিশ সন্ধ্যার পর আর বাইরে থাকতো না। বুঝলেন কি না? আরে আমি তুমি হরিশ মরতেই পারে না। সত্যিকারের সতীত্ব ব্যাপারটা কি অতই হালকা রে? বাড়ি থেকেই বউটান বলে গেলেন যদি মায়ের সতীকন্যাই হই। উফ, শুনলেই গা শিউরে ওঠে। তারিণী চাটুর্যে আফিমখোর লোক। এক কোণে বসে তামাক খাচ্ছিল। হুঁকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে সে বললে, সাদে কি আর শাস্ত্রমতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত? আমারই দেখো না, মেয়েই 7টা, তাদের বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেক দিন পর আবার ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে গেল, তখন হরিশকে কতজনে যে অভিনন্দন জানালো তার সংখ্যার ঠিক নেই। ব্রজেন্দ্রবাবু বললেন, ভাই হরিশ, স্ত্রয়নু বলে তোমায় অনেক লজ্জা দিয়েছি, মাফ করো ভাই। লক্ষ্য কেন, কোটি কোটি খুঁজলেও তোমার মতো ভগবান নেই। তুমি ধন্য হরিশ, তুমি ধন্য। তাঁর ভক্ত ধীরেন বলল, সতী সাবিত্রী কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু খনা লীলাবতী গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন। ওসব স্বরাজ ফরাজ যাই বলেন ভাই, কিছুতেই কিছু নয়। মেয়েদের যতদিন না আবার তেমনই তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় এক আদর্শ নারী শিক্ষা কমিটি গড়ে তোলা প্রয়োজন, এবং যে সেই আদর্শ মহিলা কমিটির প্রেসিডেন্ট হবে তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চাটুর্যে বলে উঠলেন, সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণ সমিতিও হওয়া আবশ্যক। দেশটা একেবারে ছারখার হয়ে গেল। তখন ব্রজেন্দ্র বলে উঠলেন, আমি বলি কি হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল, তা আমার মনে হয় কি তোমার এই রিকভারি সম্বন্ধে কিছু লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপানো হলে ভালো হতো, তাই নাকি? হরিশ কোনো কথারই কোনো জবাব দিল না। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় তার দু চোখ ছলছল করতে লাগল। সেবার মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সাথে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলায় হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে তা জানা সম্ভব কঠিন বলে গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে উকিল বাড়ি আসেন। আজ সকালেও তাঁর গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ তাকে বসবার ঘরে বসালেন। আলোচনা পাছে যাতে পাশের ঘরের মুহুরির কানে না যায় তাই খুব ধীরে ধীরে সাবধানে কথা বলছিলেন। বিধবার কিছু একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে। হঠাৎই পাশের ঘরের পর্দার আড়াল থেকে কণ্ঠস্বর ভেসে আসলো, আমি সব শুনেছি, হ্যাঁ আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশ লজ্জায় পড়ে গেল। একজোড়া অতি সূক্ষ্ম চোখ যে তাকে পর্দার আড়ালে নজর রেখেছে এ কথা যে কোনো মুহূর্তের জন্য হরিশ ভুলে গিয়েছিল। পর্দার আড়াল থেকে নির্মলা রণমূর্তিতে বেরিয়ে এলো। সে তো হাত নেড়ে কণ্ঠস্বর উঁচুতে রেখে বলল, বলি হ্যাঁ গা, ফুসফুস করে কথা কয়ে আমায় ফাঁকি দেবে ভেবেছ বুঝি? মনেও এনে বলে দিলুম। কই কই আমার সাথে তো এমনভাবে হেসে কথা কনে। অভিযোগ যে খুব একটা মিথ্যে তা নয়। এ কি ব্যাপার হরিশবাবু? হরিশ বিমূঢ় হয়ে বলল, আরে পাগল পাগল, ছাড়ুন তো সব। কি পাগল? হ্যাঁ হ্যাঁ পাগলই বটে, হ্যাঁ কিন্তু করলো কে? এই বলে সে কাঁদতে কাঁদতে সহসা বসল বিধবার পায়ের কাছে। ঢিপ ঢিপ করে মাথা ঠুকতে লাগলো। মুহুরিরাও কাজ ফেলে ছুটে এলো। একজন জুনিয়র উকিল
সবেমাত্র এসেছিল, সে এসে দাঁড়ে দাঁড়িয়েই রইল। বোস কোম্পানির বিল সরকার তাদের কাঁধের পাশ দিয়েই উঁকি দিতে লাগলো। তাদের সকলের সামনে নির্মলা মাথা ঠুকতে লাগলো। আমি আমি সব জানি, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমি সব জানি, সব বুঝি। থাকো থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু কিন্তু আমি সতী মায়ের সতী কন্যে হলে তবে কেমনে দুজনে থাকো আমিও দেখি। এদিকে বিধবাও কেঁদে বলে উঠল, এ কি দুর্নাম দেওয়া, এ কি অপবাদ! হ্যাঁ, হরিশ কোনো প্রতিবাদই করতে পারল না, দাঁড়িয়েই রইল। শুধু মনে ভাবতে লাগলো পৃথিবীটা ধ্বংস হয় না কি কারণে। লজ্জায়, ঘৃণায়, ক্রোধে হরিশ সেই ঘরেই স্তব্ধ হয়ে রইল। আদালতেও গেল না। দুপুরে উমা এসে অনেক সাধ্য সাধনা করে দিব্যি দিয়ে দাদাকে খাইয়ে গেল। সন্ধ্যার প্রাক্কালে বামুন ঠাকুর রূপোর বাটিতে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের মনে ইচ্ছা হলো লাথি মেরে সব ফেলে দিতে, কিন্তু আত্মসম্বরণ করে আজও তাতে নিজের পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল, যাতে নির্মলা স্বামীর পাদোদক পান করে জলস্পর্শ করতে পারে। রাত্রে বাইরের ঘরে একা শুয়ে হরিশ ভাবছিল তার এই দুঃখের জীবনের অবসান কিভাবে হবে, কবেই বা হবে। এমন অনেক দিন অনেক রকম ভেবেছে সে, কিন্তু এমন সতী স্ত্রীর প্রতি প্রেমের বাঁধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে পড়েনি। এই ঘটনার পরে আরও 2 বছর কাটল। নির্মলা অনুসন্ধান করে জানতে পেরেছে খবরের কাগজের তথ্য সত্যি। লাবণ্য পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হয়ে আসছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে বোন উমাকে জানালো রাতের ট্রেনে বিশেষ এক কাজের জন্য তাকে কলকাতা যেতে হবে। ফিরতে 10 দশেক দেরি হবে। বিছানা আর প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রাখা হয়। এদিকে দিন 15 হলো, স্বামী স্ত্রীর মধ্যে বাক্যালাপ বন্ধ। রেলওয়ে স্টেশন খানিকটা দূরে। রাত 8টার মধ্যেই তাকে মোটরে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যের পর সে মোকদ্দমার কাগজপত্র হ্যান্ডব্যাগে গোছাচ্ছিল, এমন সময় নির্মলা এলো। হরিশ মুখ চেয়ে দেখল, কিচ্ছু বলল না। নির্মলা কিছুক্ষণ নীরবে থেকে প্রশ্ন করল, তা আজ কলকাতা যাচ্ছ নাকি? যাচ্ছি। কেন? কারণ জানতে পারি? কেন আবার কি? মক্কেলের কাজে, হাইকোর্টে মোকদ্দমা আছে। তবে চলো, আমিও যাই তোমার সাথে। তুমি তুমি যাবে? তা থাকবে কোথায় শুনি? কেনে? তোমার সাথে গাছতলায় থাকতেও লজ্জা নেই। কথাটি ভালো, সতী স্ত্রীর উপযুক্ত, কিন্তু হরিশের যেন এই কথা শুনে বিচুটি লেগে গেল। সে বলে উঠল, তোমার না থাক, আমার আপত্তি আছে গাছতলায়। আমি আপাতত একটা বন্ধুর বাড়িতে গিয়ে উঠবো বলে স্থির করেছি। তবে তবে তো ভালোই হলো। তার বাড়িতেও তো স্ত্রী ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। উফ, সে হবে না। বলা নেই কওয়া নেই, বিনা আমন্ত্রণে আমি পরের বাড়ি গিয়ে তোমায় নিয়ে উঠতে পারবো না। পারবে পারবে, সে আমি ঢের জানি। আমাকে সঙ্গে নিয়ে গেলে যে আর লাবণ্যের ওখানে ওঠা হবে না। হরিশ এবার খেপে উঠল, হাত পা নেড়ে চিৎকার করে বলে উঠল, তুমি যেমন নোংরা তেমন মন্দ তোমার চিন্তা ভাবনা। সে বিধবা ভদ্র মহিলা, আর আমিই বা সেখানে যাব কেন? আর সেই বা আমাকে ডাকবে কেন? আর তাছাড়া আমার সময় নেই। আর কলকাতায় পরের কাজ নিয়েও তো আমি নিঃশ্বাস ফেলার সময় পাবো না। পাবে গো পাবে, সময় ঠিকই পাবে তুমি। এই বলে
নির্মলা ঘর থেকে চলে গেল। দিন তিনেকের পর হরিশ কলকাতা থেকে ফিরে আসলে তার স্ত্রী বলল, 4-5 দিন বলে গেলে 3 দিনে ফিরে এলে যে বড়। কাজ চুকে গেল, তাই চলে এলাম। কেনে লাবণ্যের সাথে দেখা হয়নি বুঝি? না, তা কলকাতাতেই যখন গেলে একবার খবর নিলে না কেনে? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই তো হতো। মাসখানেক পর আদালতের বাইরে হতে বোনকে হরিশ বলল, আজ আমার ফিরতে একটু দেরি হবে উমা, তোর বৌদিকে বলে দিস। কেন দাদা? উমা কাছেই ছিল, আস্তে আস্তে বললেই চলতো, কিন্তু অন্যজনকে শোনাবার উদ্দেশ্যে কণ্ঠস্বর উঁচিয়ে বলল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, তাই। ফিরতে দেরি হলো। রাত 12টার মতো। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে প্রবেশ করল। কাপড় ছাড়তে ছাড়তে কানে এলো স্ত্রী ওপরের জানলা থেকে সোফারকে ডেকে বলছে, আব্দুল, এই আব্দুল, যোগিন বাবুর বাড়ি থেকে এলে বুঝি? नहीं माई जी, हम तो स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেনে? গাড়িতে কেউ এলো নাকি? वो कलकत्ता से एक माई जी और उसका बच्चा आया है। কলকাতা থেকে? তা বাবু গিয়ে নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন বুঝি? हाँ हाँ माई जी। জবাব দিয়ে সোফার গাড়ি নিয়ে চলে গেল আস্তাবলে। ঘরে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এরূপ সম্ভাবনার কথা যে তার মনে একদমই হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে নিজে মিথ্যা বলতে অনুরোধ করতে সে চায়নি। রাতে শোবার ঘরে এক কুরুক্ষেত্র কাণ্ড হলো। পরদিন সকালে লাবণ্য ছেলে নিয়ে এ বাড়িতে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরেই ছিল। আপনার স্ত্রীর সাথে পরিচয় নেই মশাই, চলুন দেখা করি, পরিচয় করিয়ে দেবেন। হরিশের মনে তোলপাড় হতে লাগলো। সে একবার বলতেও চেষ্টা করলো তার অত্যন্ত কাজের তাড়া রয়েছে, কিন্তু সে অজুহাত এখানে খাটল না। তাকে সাথে করে নিয়ে স্ত্রীর সাথে পরিচয় করাতে হলো। বছর দশকের এক ছেলে ও লাবণ্য। নির্মলা তাদেরকে সাদরে গ্রহণ করলো, খাবার খেতে দিল। আসুন আসুন, আমার কি যে সৌভাগ্যি আপনার দেখা পেলুম। হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি নাকি খানিকবার ব্রত করে করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন। এখনও তো বেশ ভালো দেখাচ্ছে না। না না, ও সব ওনার বাড়ানো কথা। তা এ আবার উনি কবে বললেন? এবার কলকাতায় খেতে বসে শুধু আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কিনা, ছাদ থেকে চেঁচিয়ে ডাকলেও শোনা যায়। হরিশ এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার তার মুখ বিবর্ণ হয়ে উঠল। খুব সুবিধে তো। না না, তাতেও হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে। আবার ওনার জাতের গোড়ামিও কিছু কম না। ব্রাহ্মণদের হাতের ছোঁয়া খান না, এমনকি আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্ত আমাকে নিজে রেঁধে পরিবেশন করে খাওয়াতে হতো। এ বলে সে খুশি মুখে হরিশের দিকে চেয়ে বলল, এতে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের শরীর ঝিমঝিম করছে। তার মিথ্যে কথা প্রমাণিত হয়ে যাওয়ায় তার মনে হচ্ছে মা বসুমাতা সদয় হয়ে তাকে যেন জঠরে টানছেন। কিন্তু আশ্চর্য এই যে নির্মলা আজ এখনো ভয়ঙ্কর উন্মাদ কোনো কাণ্ড কারখানা না করে। হরিশ
বাইরে এসে স্তব্ধ হয়ে পানসে মুখ করে বসেছিল। এ সম্ভাবনার কথা তার আগেই মনে হয়েছে, কিন্তু আত্মমর্যাদা থেকে মিথ্যে শেখানোর অভিরুচি হরিশের শিক্ষিত লাবণ্যকে বলতে দেয়নি সেসব। লাবণ্য চলে যেতেই, ছি 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 ছি, তুমি তুমি এমন মিথ্যেবাদী, আমারে এত মিথ্যে কথা বলো। বেশ করি, আমার ইচ্ছা আমি বলি, বেশ করি, বেশ। বেশ বেশ, বলো বলো, যত ইচ্ছে বলো মিথ্যে, যত খুশি আমারে ঠকাও, কিন্তু ধর্ম জোর যদি থাকে, আমি যদি সতী মায়ের মেয়ে হই, যদি কাই মনে সতী হই, আমার জন্য তোমারই একদিন কাঁদতে হবে, বলে দিলুম, একদিন তোমারে কাঁদতে হবে। বাক্যালাপ আগেই বন্ধ ছিল, এখন তা দৃঢ়তর হলো। হরিশের নিচের ঘরেই খাওয়া ঘুম। সে আদালতে যায়, আবার আসে, বাইরের ঘরে একাকী বসে কাটায়। এ অবশ্য নতুন না, আগে সন্ধ্যায় ক্লাবে গিয়ে বসতো, এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকটাতেই লাবণ্যদের বাসা। তার মনে হয় তার স্ত্রীর প্রতিপ্রাণা দুটি চোখ তার পিছনে সর্বদা ঘুরছে। তার বিরাম বিশ্রাম কিছুই নেই। অবিরাম তার আলমারিতে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, সে বেছে বেছে তার থেকে সতী নারীদের উপাখ্যান পড়ত। কি তার অদ্ভুত কাহিনী! স্বামী পাপী তাপী যা হোক, তা মাত্র স্ত্রীর সতীত্বেই নাকি সব পাপ মুছে যায়। মুনি ঋষিদের লেখা বাক্য যে মিথ্যা নয়, তা বুঝে হরিশের সর্বাঙ্গ অবশ হয়ে থাকত। পরলোকের ভাবনা জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে ইহলোকের ভাবনা ভাবত। কোনো পথই নেই। সাহেবদের ব্যাপার হলে মামলা মোকদ্দমা করে এতদিন সে যা হোক একটা ছাড় বা দফা করে ফেলত। মুসলমান হলে 3 তালাক দিয়ে কবেই বউকে চুকিয়ে দিত। কিন্তু নিরীহ এক প্রতিব্রতা ভদ্রলোক তো, হিন্দু আবার, কোনো উপায় নেই। প্রতিব্রতা, নিষ্কলঙ্ক, ভদ্র, সতী স্ত্রী নির্মলা, তাকে ত্যাগ করলেও সে সমাজে মুখ দেখাতে পারবে কি? ভাবতে ভাবতে হরিশের কান শরীর গরম হয়ে উঠত। বিছানা ছেড়ে বাকি রাতটুকু চেয়ারে বসেই কাটাতো। মাসখানেক কেটেছে, হরিশ আদালতে গিয়েছে, একখানা চিঠি হাতে পেল, কিন্তু তা ছেঁড়া। চিঠির ওপরে লাবণ্যের হস্তাক্ষর। লাবণ্য অনেক দুঃখে লিখেছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবারও এলেন না। আমি মরলুম না বাঁচলুম, অথচ বেশ জানেন এ দেশে আপনি ছাড়া আমার আর আপন কেউ নেই। যাই হোক, এ যাত্রায় মরিনি। এ চিঠি নালিশের না, আমার ছেলের আজ জন্মদিন। কোর্ট ফেরত একবার এসে ওকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। চিঠিতে আরও লিখেছেন রাতের খাবার সেখানেই খেতে হবে, আর কিছু গান বাজনারও আয়োজন আছে। চিঠি পড়ে সে ক্ষণিক ভাবনায় পড়েছিল। চোখ খুলে দেখে ঝি হাসি লুকিয়ে মুখ নিচু করল, অর্থাৎ বাড়ির ঝি চাকরদের কাছেও এ যেন হাসির খোরাক হয়ে উঠেছে। তার শিরায় রক্ত চড়ে গেল। এর কি সীমা নেই? চিঠি কে এনেছে? উত্তর এলো, এই চিঠি এনেছে তাদের বাড়ির ঝি। তাকে বলে দাও কোর্ট ফেরত আমি নিমন্ত্রণ রক্ষা করে ফিরব। সে রাতে বাড়ি ফিরতে হরিশের অনেক রাত হলো। গাড়ি থেকে দেখলে ওপরের ঘরের খোলা জানলায় নির্মলা দাঁড়িয়ে। ডাক্তারের দল
এই বিদায় নিল। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার আগে বললেন, নির্মলার শরীর থেকে সমস্ত আফিমটাই বার করা গেছে। তিনি আরও বললেন, এই অবস্থায় যদি আমি নির্মলার কাছাকাছি থাকি, তার সেবা যত্ন করি, তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আগে হ্যাঁ। বলেই হরিশ স্থির হয়ে বসে রইল। সেদিন লাইব্রেরি ঘরের আলোচনা আরও তীব্র হয়ে উঠল। ভক্ত ধীরেন বললেন, আমার গুরু স্বামীজি বলেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর স্ক্যান্ডালটা যে প্রকাশ হয়েছিল, তোমরা তো তা বিশ্বাসই করলে না। হরিশ নাকি কি সব স্ক্যান্ডেল করেছে? অমন সতীসাধ্যী স্ত্রী ঘরে আমি খেয়াল করেছি বদমাইশগুলোর ভাগ্যেই এমন স্ত্রী জোটে। নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কোনো স্পট দিতে পারেনি। অথচ আমারই 7টা মেয়ে, বিয়ে দিতে দিতে দেউলিয়ে হয়ে গেলাম। উফ! আমাদের গার্লস স্কুলের পরিদর্শক লাবণ্যপ্রভা মহিলাটি একেবারে আদর্শ। গভর্নমেন্ট বোধ করি মুভ করা উচিত। হ্যাঁ, অ্যাবসলিউটলি নেসেসারি। গোটা একটা দিনও পার হলো না, সতীসাধ্যীর স্বামী হরিশের চরিত্র জানতে গোটা শহরের আর বাকি কেউ রইল না, এবং সুহৃদবর্গের কৃপায় সব কথাই হরিশের কানে এসে পৌঁছালো। বোন উমা এসে চোখ মুছে বলল, দাদা শোনো, তুমি আবার একখানা বিয়ে করো। না না, পাগল নাকি? কেন পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল। এখন সময় পাল্টেছে উমা। তোমার দুঃখ আর কেউ জানুক না জানুক, আমি তো জানি। সমস্ত জীবন কি এইভাবে ব্যর্থ হয়ে যাবে নাকি? স্ত্রী ত্যাগ, আবার বিয়ে করা? হ্যাঁ, আমাদের সমাজে আছে জানি, কিন্তু তোর বৌদির কথাটা একবার ভেবে দেখ। আর এই পথ খোলা থাকলে তো আমি কবেই তোর কথায় রাজি হয়ে যেতাম রে বোন। তুমি যে কি বলো দাদা! এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একাকী বসে রইল। তারপর তার উপায়হীন চিত্ত থেকে একটাই কথা বের হতে থাকলো, পথ নাই, পথ নাই, আর আনন্দহীন জীবন, দুঃখই ধ্রুব। আমাদের গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাহলে আজ আসি, আবার ফিরে আসবো পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।